আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ২৮, লেখনীতে সুরাইয়া রাফা। রাতের শেষ আধারে আচ্ছাদিত ধরণী, পশ্চিম আকাশে মিটিমিটি আলোক শিখায় ভুবন ভোলাচ্ছে শ্লুক পক্ষের বিষণ্ণ চাঁদ। বরফের দেশে চাঁদের আবহে অপার্থিব চারিপাশ, বিস্তৃত জংলা প্রকৃতিতে ঘিরে আছে রহস্যের ইন্দ্রিয়জাল। নেকড়েদের হাউলিং কমে এসেছে খানিকটা। সমগ্র রাত জুড়ে জঙ্গল পাহারায় ন্যস্ত থেকে শেষ রাতে নেতিয়ে পড়েছে নিশাচরগুলো। জঙ্গলের রাত জাগা দানবগুলোর আগ্রাসন যখনই হামেশাই ফুরিয়ে আসে, তখনই ঘুটঘুটে তামাশার বুক চিরে শিকারের তাড়নায় ভসভস করে বেরিয়ে আসে মানবরূপী অশরীরীর দল। একের পর এক বিলাসবহুল রোলস রয়েসের বহর বেরোতে শুরু করে পাইথন টেররির হিডেন গেটের এক্সিট ধরে। গাড়িতে উপস্থিত প্রতিটি মূর্তিমান মানবের পা থেকে মাথা অবধি আমানিশার ন্যায় কুচকুচে কালো দ্বারা আবৃত। মাথার হেলমেট থেকে শুরু করে হাতের স্নাইপার, সব কিছুতে রাশিয়ান অক্ষর খচিত পাইথান সিলমোহর। কালো রঙে আচ্ছাদিত প্রতিটি মানবের নেত্রপুটে জমে আছে প্রগাঢ় শূন্যতা, নির্জীব যান্ত্রিক তাদের অভিব্যক্তি, যেন যুদ্ধ, বিগ্রহ, হানাহানি আর সর্বোপরি ব্লাডি বিস্টার হুকুম পালন ব্যতীত পৃথিবীর সবকিছুই মূল্যহীন তাদের নিকট। শুনশান নিরিবিলি রাতে টম অ্যান্ড জেরি এপিসোড দেখতে দেখতে ঘর কাঁপিয়ে হাসছে আরেক নিশাচর। হল রুমের বিশাল পর্দায় টম অ্যান্ড জেরির হাস্যকর দ্বন্দ্ব চলমান। ম্যানশনে কর্মরত স্টাফগুলো পরিশ্রান্ত হয়ে নীরবে ঝিমোচ্ছে। দিনরাত একটানা কার্যরত থেকে বড্ড ক্লান্ত তারা। ঘুমের ভারে টলমল করছে মস্তিষ্ক, অথচ তাদের প্রিন্সের চোখে ঘুম তো দূরের কথা, এইটুকু ক্লান্তি অবধি নেই। তার উপর কিছুক্ষণ পরপরই গগন কাঁপানো হাসির আওয়াজ। বিতৃষ্ণায় ভেতরে ভেতরে চিরবির করছে সকলে। তাতে অবশ্য বিন্দুমাত্র হেলদোল নেই টমেটো প্রিন্স খ্যাত অ্যালেক্সের মাঝে। পরনে ঢিলে ঢালা শার্টস আর হাফ স্লিভ টি শার্ট জড়িয়ে কাউচের উপর আধশোয়া হয়ে বেমালুম পপকর্ন চিবোচ্ছে সে। এর মাঝেই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। দেয়াল জোড়া মনিটরের পর্দায় যেই মুহূর্তে টম জেরিকে এক থাবায় কুপকাত করল, ঠিক তখনই কোথা থেকে যেন বিদ্যুৎ বেগে ছুটে এসে অতর্কিত টমেটো প্রিন্সের বক্ষস্থলে থাবা বসায় রগরগে এক হিংস্র দানব। চোখের পলকে পপকর্নগুলো ছিটকে পড়ে সমগ্র মেঝেতে। সেই সাথে ধরাশায়ী হয়ে মুখ থুবড়ে পড়ে অ্যালেক্স। অতর্কিত আক্রমণের তোড়ে সমস্ত শরীর ব্যথায় টনটন করে ওঠে তার। সামনের পাটির দাঁত থেকে গলগল করে বেরিয়ে আসে তরতাজা রক্তবান। নিজেকে সামলে কোনো মতে ঘাট বাঁকিয়ে পেছনে ঘুরল অ্যালেক্স। পিয়ার্স করানো শূন্য চোখ দুটো দেখে মুহূর্তেই রুহ ছলাৎ করে ওঠে তার। অজানা আশঙ্কায় কুকড়ে গিয়ে আড়ালে কয়েক দফা শুষ্ক ঢেক গুলল সে। অতঃপর আড়ষ্ট স্বরে বলে উঠল, রিস্কা, তো তুমি? জবাব এলো না অ্যারিসের। বুকের কাছের টি শার্টটা জোর হস্তে খামচে ধরে ফের ঝপাত করে টেনে তুলল অ্যালেক্সকে। বলবান হাতের সবগুলো আঙুলের চাপ ওর গলায় প্রয়োগ করে হুঙ্কার ছেড়ে বলল, ব্লাড ডায়মন্ড কোথায় অ্যালেক্স? গলা কাটা মুরগির মতো ছটফট করে ওঠে অ্যালেক্স। কণ্ঠনালীর মোলায়েম হাড়গুলো চিরচির করে ভেঙে বেরিয়ে আসতে চাইছে যেন। শ্বাস প্রশ্বাসের গতি রোধ হয়েছে অনেকক্ষণ। ফলস্বরূপ ভাসমান চোখ দুটো ধারণ করেছে টকটকে রক্তিম আভা। ওদিকে স্বয়ং টমেটো প্রিন্সের এহেন মরিমরি হাল দেখে সশস্ত্রে ছুটে আসে ম্যানশনের একদল সুরক্ষাকর্মী। তবে পাইথন লিডারের ছায়া অবধি পৌঁছানোর আগেই তাদের গতিরোধ করল কালো পোশাকধারী অন্য দল। আপাতত দুই দলের গার্ডসরা তাদের লিডারের প্রতিরক্ষায় ব্যতিগ্রস্ত। অন্যদিকে দীর্ঘক্ষণ শ্বাসরোধের ফলে চোখের মনি উল্টে বেরিয়ে আসে অ্যালেক্সের। ওর রক্তাক্ত মুখায়ব লক্ষ্য করে হাতের বাঁধন কিঞ্চিত ঢিলে করল অ্যারিস। ক্রোধান্বিত গোখরের ন্যায় বরফ শীতল কণ্ঠে হিসিয়ে নতুন উদ্যমে জিজ্ঞেস করল, ব্লাড ডায়মন্ড কোথায়? শেষবারের মতো উত্তর দাও অ্যালেক্স, নয়তো সেকেন্ড চান্স আর এই জীবনে পাবে না। বহু কষ্টে শ্বাস টেনে তুলল অ্যালেক্স। হাঁপড়ের মতো ওঠানামা করছে তার গতিহীন বক্ষপিঞ্জর। চোয়ালের মাঝে রক্তের বিদঘুটে নোনতা স্রোত। সেটুকু বৃতৃষ্ণা গলধারণ করে মুখ খুলল টমেটো প্রিন্স। অজ্ঞত স্বরে বলল, তুমি আমাকে কেন মারতে চাইছো? ব্লাড ডায়মন্ড তো ড্যানিয়েল হ্যারিসনের কাছে।
মুহূর্তেই চোখের বর্ণ পাল্টে গেল অ্যারিসের। অগ্নিয়গিরির অগ্নুৎপাতের মতো চড়াত করে ফুঁসে উঠল সে। বাম হাতের রিভলভারটা আকস্মাৎ অ্যালেক্সের মুখে গুজে দিয়ে বজ্রকণ্ঠে প্রত্যুত্তর করল, ইয়ো ব্লাডি ফাকার, আমাকে কি তোর ড্যানিয়েল মনে হয়? তোর মতো মুখোশধারী হায়নার সঙ্গে বিষদাঁতবিহীন ডোরাসাপ ড্যানিয়েলের মিত্রতা থাকতে পারে, কিন্তু আমার নয়। এতটা কমন সেন্সের অভাব এখনও অ্যারিস ইউভানের হয়নি। দিন শেষে আসল চালটা যে তুই চালবি সেটা আমি বহু আগেই বুঝতে পেরেছি। খুব খুব করে মেকি কান্না জুড়ে দিল অ্যালেক্স, যেন বড্ড বেশি অসহায় সে। তেমন নাক টেনে বলল, আমাকে তুমি শত্রু ভাবছো রিস্কা? ছি ছি ছি, আমি কোন সাহসে ব্লাড ডায়মন্ড হাতাতে যাব বলো? কি স্বার্থ আমার? আমি তো আরও ড্যানিয়েল। পুরো বাক্য শেষ করার আগেই ওর নাক বরাবর ঘুষি বসিয়ে দিল অ্যারিস। একটা দুটো নয়, একাধারে অনেকগুলো। নাসারন্ধ্র থেতলে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে উঠল টমেটো প্রিন্সের উজ্জ্বল মুখমণ্ডল। তবুও থামল না অ্যারিস। ঊর্ধ্বশ্বাসের বাতাসে লাগালো একের পর এক কষাঘাত। দাঁতে দাঁত পিষে বলল, ড্যানিয়েল যে চিকিৎসার জন্য আত্মগোপনে রয়েছে সেটা আমি জানি বাস্টার্ড। তোর কপালে মরণ খেলা করছে, তাই পাইথন লিডারের সঙ্গে জোকারগিরি শুরু করেছিস। কথা শেষ করে অ্যালেক্সের মুখের মাঝেই রিভলভার লোড করল অ্যারিস। আঙুল দাবিয়ে ট্রিগার প্রেস করতে যাবে, ঠিক তখনই ধরফরিয়ে ওঠে জোরে জোরে হ্যাঁসূচক মাথা নাড়াতে শুরু করে অ্যালেক্স। কথা বলার শক্তি না পেয়ে আর্তনাদের স্বরে গোঙাতে শুরু করে অহর্নিশ। ওর প্রতিক্রিয়া দেখে রিভলভার সরালো না অ্যারিস, হাতের বাঁধন ঢিলে করল শুধু। অতপর রিভলভারের নলটা আস্তে করে ওর জিহ্বার বিপরীতে চেপে ধরে ক্রূর স্বরে বলল, বাঁচতে চাস? মুমূর্ষ অ্যালেক্স নিভু নিভু তার বিদীর্ণ অক্ষুপট। তবুও অ্যারিসের কথার প্রত্যুত্তরে রক্তাক্ত মাথাটা আস্তে করে দোলালো ফের। ব্লাড ডায়মন্ড কোথায়? এবার আর ছলচাতুরি নয়, জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে ফ্যাস ফ্যাস করে জবাব দিল টমেটো প্রিন্স খ্যাত ধূর্ত অ্যালেক্স, আমি জানি না, সত্যিই জানি না। অ্যারিসের সিক্স সেন্স জানান দিল অ্যালেক্স সত্যি বলছে, তাই ধাতস্থ স্বরে জিজ্ঞেস করল, ড্যানিয়েলের কাছ থেকে চুরি করে কোথায় লুকিয়েছিস? ভ্লাদিমিরের পাকস্থলিতে। কিন্তু ওকে তো তুমি মেরে লোপাট করে দিয়েছ। ভ্লাদিমির নামটা নিয়ে কিয়ৎক্ষণ চিন্তায় ডুবল অ্যারিস। পর মুহূর্তেই মাথায় হানা দিল সেদিন অফিস কক্ষে অতর্কিতে শ্যুট করে দেওয়া টমেটো প্রিন্সের স্পাইটার কথা। তুষার তো বলেছিল এটা টমেটো প্রিন্সের লোক। বাজ পাখির ন্যায় আচমকা দৃষ্টি ঘোরালো অ্যারিস। অ্যালেক্সের নিথর শরীরটাকে কয়েক দফা ঝাঁকিয়ে বলল, ওর পেটে ব্লাড ডায়মন্ড কি করে গেল? আর রত্নটা যদি ওর পেটেই থাকে তাহলে ডিল ফাইনালের জন্য ওকে কেন পাঠিয়েছিলি? ক্ষীণ শ্বাস টানল অ্যালেক্স, রুগ্ন স্বরে জানালো, অপারেশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা ভ্লাদিমির নিজেও জানতো না। আর তোমার কাছে পাঠানোর কারণ যাতে ব্লাড ডায়মন্ড তোমার আশপাশে থাকার পরেও তুমি তার অস্তিত্ব খুঁজে না পাও। সন্দেহের তীরটা যাতে আমার দিকে না আসে। কিন্তু কথার এক পর্যায়ে শ্বাস টেনে তুলতে অত্যন্ত বেগ পোহাতে হলো অ্যালেক্সের। শীর্ণকায় দেহটা চেতনাহীন হয়ে পড়ছে ক্রমশ। উত্তেজনায় ধুকপুক করছে তার আহত হৃদযন্ত্র। বুকের ওপর হাঁটু গেড়ে বসা ধ্বংসাত্মক আগুন চোখের লেলিহান নজরে এলে ভয়ার্ত দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলে ওঠে সে, ডাক্তার বলেছিল পাকস্থলীর ইনফেকশনের কারণে খুব শীঘ্রই মারা যাবে ভ্লাদিমির, আর তখনই কমপ্লিট হতো আমার ব্লাড ডায়মন্ড মিশন। কিন্তু মাঝখান থেকে সব প্ল্যানে জল ঢেলে দিয়ে তুমি ওকে ডিলের জের ধরে মেরে দিলে, এমনকি লাশটাকেও রাতারাতি অদৃশ্য করে দিয়েছ। ফলস্বরূপ না তো এখন আমি ভ্লাদিমিরের লাশ খোঁজের জানি, আর না তো ব্লাড ডায়মন্ডের। টমেটো প্রিন্সের ধূর্ততা সম্পর্কে অবগত ছিল অ্যারিস, কিন্তু এতটা ছলচাতুরি আর কপটতাও আশা করেনি ও। সবাই ঠিকই বলে টমেটো প্রিন্স একটা জীবন্ত হায়না। ওর গতিবিধি আর কর্মকাণ্ড বুঝে ওঠা মারাত্মক রহস্যজনক। তবে এই মুহূর্তে জোকারটাকে নিয়ে এক সেকেন্ডও ভাববার সময় নেই। রাতের আধার ফুরিয়ে আসছে, ব্লাড ডায়মন্ডের খোঁজ করা প্রয়োজন। অ্যালেক্সের কথা শেষ হতে না হতেই বাম হাতের কবজিতে একপল দৃষ্টিপাত করে অ্যারিস। অতপর কানের এয়ারপড সচল করে কল লাগায় কাউকে। ওপাশ থেকে কিছু বলার আগেই রাশভারী আওয়াজে স্পষ্ট হুকুম করল মাফিয়া বস, নেকড়েগুলোকে কানিগা ফরেস্টে নিয়ে আসো, সাথে বোঝো কেউ।
পাইথন টেররির চারপাশ বেষ্টনীর মতো আবদ্ধ করে রেখেছে বিস্তর কনিকা ফরেস্ট। এই জঙ্গলের বিশালতা খালি চোখে অনুমান করা দুঃসাধ্য। সুকৌশলী আর অভ্যস্ত না হলে এই জঙ্গলে হারিয়ে যাওয়ার প্রবণতা প্রকট। সাধারণ পথচারী হলে সঠিক রাস্তা খোঁজ পাওয়ার জন্য ম্যাপ নিয়ে চলাচল আবশ্যক। যদিও পুরো জঙ্গলটাই রেস্টিগেট, জনসাধারণের জন্য এই জায়গা নয়, কারণ কনিকা ফরেস্টের একচ্ছ দখলদারি একমাত্র পাইথন প্যারাডাইসের। শুধুমাত্র এই একটা নাম পাইথন পুরো মস্কোর বুকে দুর্বোধ্য কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভোরের আলো ফোটেনি এখনও, আকাশে নিভু নিভু শুকতারা। তুষারপাতের দৃঢ়তা কমে এসেছে কিছুটা। এর মাঝেই পুরো জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে ভ্লাদিমিরের লাশ। কাজটা সম্পূর্ণ করা গার্ডদের পক্ষে এক প্রকার অসম্ভব, কারণ মাটির উপরে কয়েক হাত পুরো হয়ে জমে আছে পাথরখণ্ডের মতো শক্তিশালী বরফের স্তর। তাই লাশ খোঁজার জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ ট্রেনিং প্রাপ্ত একদল সাদা নেকড়ে। খোঁজাখুঁজির কাজটা তারাই আপাতত সামলাচ্ছে। খানিক বাদে আর্দ্র শুভ্রতার আস্তার পায়ে মারিয়ে জঙ্গলের অভিমুখে এগিয়ে এসে মাফিয়া বস। তার পদধ্বনির নিষ্প্রাণ আওয়াজে কর্ণ সচল হয়ে ওঠে সকলের। কালো ওভারকোট আর মাস্ক পরিহিত অ্যারিসের পায়ের সান্নিধ্যে তীক্ষ্ণ পা ফেলে ধীরে ধীরে এগোয় ডোরাকাটা স্বর্ণাভ চোখের আরেকটি লকলকে দানব। ধূসর অন্ধকারের মাঝেও তার চোয়াল ছাপিয়ে ভেসে ওঠে হিংস্র শিকারীর ন্যায় সুচালো দন্তরাশি স্পষ্ট দৃশ্যমান। অন্ধকারের মাঝেও অমন জলজলে দানবীয় চোখের চাহনি যে কাউ দেখলে পিলে চমকে যাবে। অথচ মাফিয়া বসের অতি আদরের বোঝো সে। জঙ্গলের মাঝ বরাবর এসে পায়ের গতি ধীর করল অ্যারিস। হাঁটু গেড়ে বোঝোর মুখোমুখি হয়ে বসে ওর লোমশ শরীরে আদরে হাত বুলিয়ে হাসকি স্বরে বলল, আই নিড সামওয়ান বোঝো। প্রতি উত্তরে ধরিত্রী কাঁপিয়ে উচ্চ স্বরে হাউলিং করে ওঠে দানবটি। যেন প্রভুর কথার যথাজ্ঞা জানালো সে। আরেক দফা ওর গলায় আদর দিয়ে ঠোঁট বাঁকিয়ে নীরবে হাসল মাফিয়া বস। হাউ উইল ইউ ব্রিং হার ব্যাক ডিউড, কজ শি ইজ নো লঙ্গার হিয়ার। নিষ্প্রভ চোখে চেয়ে রইল বোঝো। কাউকে হারিয়ে ফেলার নিগুড় যন্ত্রণাটুকু অজান্তে উদ্ভাসিত হলো পিয়ার্সড করানো ভুরুর ভাঁজে আটকানো এক টুকরো রূপলি পাথরের আড়াল করে রাখা শূন্য চোখে। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। অ্যারিস আর সময় নষ্ট করল না। তপ্ত শ্বাস ছেড়ে ভ্লাদিমিরের পরিধেয় কাপড়ের একটা অংশ প্রাণীটির নাকে ধরল। চুচু গো অ্যাহেড বোঝো। অ্যারিসের আদেশ পাওয়া মাত্রই লোমশ শরীরটাকে এক মুহূর্ত ঝাঁকিয়ে ওঠে বিদ্যুৎ বেগে ছুট লাগায় বোঝো। অতপর চোখের পলক ফেলার আগেই মিলে যায় নিঃশব্দ ঘুটঘুটে আধারে ঢাকা গভীর অরণ্যের মিশেলে। বোঝো চলে গেলে বরফ আচ্ছাদিত ক্রিসমাস গাছের আড়াল থেকে ধীর পায়ে বেরিয়ে আসে দুটো মানুষের অবয়ব। তাদের মাঝে একজনের অবস্থা বেগতিক, হাতে পায়ে নাকে মুখে আরও কোথায় কোথায় ব্যান্ডেজ লাগানো তার ইয়াত্তা নেই। অন্যজন রুগ্ন মানবটিকে ধরে আছে কোনো মতে। দুজনার গভীর দৃষ্টি জঙ্গলের মাঝে আবদ্ধ। এরই মাঝে সুস্থ সবল লোকটি হিসিয়ে বলে উঠল, কি মনে হচ্ছে প্রিন্স, ব্লাড ডায়মন্ড কি খুঁজে পাওয়া যাবে? সরু নাকের ডগায় পোটলার মতো শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে টমেটো প্রিন্সের। কথা বলা দুষ্কর। কসরত করে বললেও তা শুনতে বেশ হাস্যকর লাগে। তবুও এদিক ওদিক সচকিত দৃষ্টি বলিয়ে নিম্নস্বরে প্রত্যুত্তর করল সে। পাইথন লিডার যেহেতু বলেছে, তার মানে ধরে নাও ব্লাড ডায়মন্ড এখন ওর হাতে। কিন্তু আপনি এত সহজে হার মেনে নিলেন? জোকারের মতো করে নিঃশব্দে হাসল অ্যালেক্স। রহস্য জড়ানো কণ্ঠে বলল, এত বড় মস্ত জঙ্গলের ভেতর থেকে লাশ খুঁজে বের করার জন্য এইটুকু হার তো মানতেই হতো রুশো। সবুর করো, দাদু বলতেন সবুরে মেওয়া ফলে। কক্সবাজার, বাংলাদেশ। কেটে গিয়েছে দীর্ঘ এক সপ্তাহ। ঈশানের বিষণ্ণ মনের নিগুড় তিক্ততা দূর হচ্ছে ধীরে ধীরে। এর মাঝে রোকেয়া প্রাচী আর কোনো ঝামেলা করেনি। মা মেয়ের মাঝে ঘনীভূত অদৃশ্য দূরত্বের দেওয়ালটাকে জোর খাটিয়ে ভাঙার চেষ্টা করেনি কেউই। আর না তো রাশিয়ার সেই বিভীষিকাময় দিনগুলোর কথা আগ বাড়িয়ে কাউকে জানাতে গিয়েছে অন্তর্মুখী মেয়েটা। ফলস্বরূপ সময়গুলো অতিবাহিত হয়েছে নির্ঝঞ্ঝাট আর নিরিবিলি।
সকাল হয়েছে বহুক্ষণ। বাড়ির আঙিনায় বেনামি পাখির বিমুগ্ধ কলতান, হিমেল শীতের আবহে কম্বলের অমুকটুকু যেন অমৃত সম। ঘুমের রেশ কাটিয়ে ওঠা দোষখর। ওমের পরশে কম্বলের মাঝে মুখ গুজে রয়েছে ঈশানী। এমন সময় বাজখাই আওয়াজে বেজে ওঠে ওর অটোপৌরের বেয়ারা মুঠোফোন। ফোনের চিৎকারে ধরফরিয়ে উঠে বসল ঈশানী। তাড়াহুড়ো হাতে কল রিসিভ করে জড়ানো গলায় বলল, হ্যালো। হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো চিরচেনা সেই উচ্ছ্বাসিত কণ্ঠস্বর, ইস্যুরে তুই বেঁচে আছিস। পরিচিত কণ্ঠের চাঞ্চল্যতায় এক চিলতে খুশির ঝিলিক উদ্ভাসিত হলো ঈশানীর ঠোঁটের আগায়। মিষ্টি করে নীরবে হাসল মেয়েটা, সম্মোহনী স্বরে শুধালো, কেমন আছিস রে নিঝুম? আমি কেমন আছি এটা তোর এত মাস পরে মনে পড়ল? এতদিন কোথায় ছিলি তুই? সেই যে আন্টির ভয়ে গা ঢাকা দিলি, তারপর থেকে নিখোঁজ। নিখোঁজ কি একেবারে লাপাত্তা? জানিস তোকে কোথায় কোথায় খুঁজেছি আমি? এক নিঃশ্বাসে অভিযোগের বহর উগরে দিল নিঝুম। মনে হলো যেন কতদিন মন খুলে একটু কথা বলেনি মেয়েটা। নিঝুমের এত এত অভিযোগের পাছে বাকরুদ্ধ ঈশানী। নতুন করে সেসব কুলুষিত অধ্যায় সামনে টেনে আনতে চায় না ও। সহসা কথা ঘুরিয়ে শুধালো, হঠাৎ পুরনো নাম্বারে কল করলি যে, কি করে বুঝলি এই নাম্বারটা চালু আছে? অভিমানে গলা ধরে এলো নিঝুমের, কাঁদো কাঁদো সরে বলল, যখনই একটু সময় পাই তখনই তোর সব নাম্বারগুলোতে ডায়াল করি। জানি ওপাশ থেকে বন্ধের সুর ভেসে আসবে, তাও করি। কোথায় হারিয়ে গিয়েছিলি বল নাই নেই ইস্যু? ফিসলে হাসলো ঈশানী। অনুভূতিহীন স্বরে বলল, সে অনেক কথা, সামনাসামনি বলবো একদিন। এখন বল, তোর কি খবর? বিয়ে করিসনি এখনো? অপর পাশে শুনশান নীরবতা। বেশ কিছুক্ষণ পরে দীর্ঘশ্বাসের বিষণ্ণ আওয়াজ। অতঃপর কথায় ফিরল নিঝুম, বলল, ঠিক হয়েছিল কিন্তু ভেঙে দিয়েছি। ওমা, কেন? ছেলে পছন্দ হয়নি নাকি অন্য কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, ছেলেটা একটু বেশি ভদ্রলোক। এত লাজুক, ভদ্র, কেয়ারিং। গ্রিন ফ্ল্যাগ দিয়ে কি হবে রে? আমার এত ভদ্র ছেলে চাই না। ফিক করে হাসল ঈশানী, ঝুমঝুমিয়ে বলল, তাহলে তোর কেমন ছেলে চাই? ডেভিল লাভার, তার মধ্যে একটা ভিলেন ভিলেন ভাব থাকবে। ওভারঅল আই ওয়ান্ট এ ফোর্স ম্যারেজ। ওই যে ইংলিশ নোভেলগুলোতে হয় না, ঠিক ওই রকম। মুহূর্তেই ঠোঁটের হাসি উবে গেল ঈশানীর। চোখে মুখে ভর করল প্রগাঢ় তামাশা। পেলব ঠোঁটজোড়া শুকিয়ে কাঠ। অপর পাশে নিঝুমকে তৎক্ষণাৎ বাদ ছেদে বলল, এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল নিঝুম। জীবনটা কোনো ইংলিশ নোভেল নয়। ভুলক্রমে যদি সত্যি সত্যি জীবনে ভিলেন চলে আসে তখন কি? কথা শেষ করতে পারল না ঈশানী। আড়ষ্টতায় শুষ্ক ঢোক গিলল শুধু। ঈশানীকে হঠাৎ থেমে যেতে দেখে ওপাশ থেকে উৎসুক হয়ে নিঝুম বলল, এসব কথা তুই আমাকে বলছিস ইস্যু? তুই? কেন যেন একদম বিশ্বাস হচ্ছে না। তুই না এক রাতে এক দেখায় প্রেমে পড়ে গিয়েছিলি? সে কি গভীর অনুভূতি! অরণ্যর জন্য কি পাগলামোটাই না করতিস? হ্যাঁ রে, তোর অরণ্যর কি খবর? আর ওই জিসানের? নিঝুমের কথায় এক মুহূর্তের জন্য সেসব দিনগুলিতে হারিয়ে গেল ঈশানী। তোর অরণ্য কথাটা শোনা মাত্রই নীরব দহনে খামচে ওঠে ওর নাজুক বক্ষপিঞ্জর। বেখেয়ালে বুকের বাম পাশে হাত ছোঁয়ায় মেয়েটা। অ্যারিস ইউভান নামটা শুনলে যতটা ঘৃণায় মস্তিষ্ক বুঁদ হয়ে আসে, অরণ্য নামটা শুনলে ঠিক ততটাই আবেগের প্লাবনে ভেসে যায় অন্তঃকরণ। এই কেমন অসহনীয় দোটানা! কি রে, শুনতে পাচ্ছিস? জিসানের কি খবর বললি না তো? কয়েক মুহূর্ত চোখ বুজে নিজেকে খানিকটা শান্ত করল ইস্যু। যেই অরণ্য সেই এরিস, দুজন ওই নিষিদ্ধ দুনিয়ার নরপিচাস। তপ্ত শ্বাস ছেড়ে মনকে বোঝানোর বৃথা চেষ্টা চালালো কিয়ৎক্ষণ। পর মুহূর্তে নিঝুমের ডাকে সম্মতি ফিরে পেল ঈশানী। বলল, জিসানের কথা বলছিস? ছোট্ট করে সায় জানায় নিঝুম। সত্যি বলতে জিসানের ব্যাপারটা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন নিঝুম। বেশ কিছুদিন আগে ওকে কল করেছিলাম। কল তুলেছিল ঠিকই, কিন্তু ওর কথাবার্তা ভীষণ অদ্ভুত লেগেছিল আমার কাছে। মানে? কৌতূহলী নিঝুম আপন মনে কয়েক সেকেন্ড ভেবেচিন্তে ফের বলতে আরম্ভ করে ঈশানী। সত্যি বলছি, জিসানকে আমি এত ঠান্ডা আচরণ করতে কখনো দেখিনি। কোথাও একটা মনে হচ্ছিল এটা আসলে জিসান নয়, অন্য কেউ। কিন্তু কণ্ঠস্বরের তো কোনো তফাৎ ছিল না। তার চেয়েও বড় কথা, আমাদের সঙ্গে ঘটে যাওয়া এত বড় ঘটনার পরেও
ওর এমন স্বাভাবিক আচরণ সত্যি অদ্ভুত। কি ঘটনার কথা বলছিস বলতো, একটু ক্লিয়ার কর, বুঝতে পারছি না। তৎক্ষণাৎ জোরপূর্বক কেসে উঠল ঈশানী। কিঞ্চিত গলা খাকানি দিয়ে কথা অন্যদিকে ঘুরিয়ে বলল, আচ্ছা, জিসান কি এখনো জয়া আন্টির ওইখানে পার্ট টাইম জব করে? ভব করে আওয়াজে উত্তর পেশ করল নিঝুম, কই না তো, কিন্তু হ্যাঁ, তুই চাইলে চাকরিটা আবার কন্টিনিউ করতে পারিস। আমি যতদূর জানি জয়া আন্টি এখনো কোনো লোক নেয়নি, ভ্যাকান্সি খালি পড়ে আছে। দীর্ঘশ্বাস ছেড়ে না জ্বালানো ঈশানী বলল, আমার আর একা এত বড় শহরে থাকার সাহস নেই নিঝুম, আমি বাড়িতেই ভালো আছি, কিন্তু তোর পরিবার তো। বাক্য শেষ করার ফুরসত দিল না ঈশানী, আহত স্বরে বলল, জানি, ওরা আমায় ভালোবাসে না, বিশ্বাসও করে না, মুখে প্রকাশ না করলেও ওরা ভাবে এই বুঝি আমি ওদের মাথার ছাদটুকু কেড়ে নিয়ে যাই, কারণ বাড়িটা দাদু আমার নামে করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু বিশ্বাস কর, এমনটা আমার কল্পনাতেও আসে না। ওরা তো আমার পরিবার, ওদের বাদ দিয়ে কোথায় যাব আমি? ঈশানী আরও কিছু বলতে যাবে, তার আগে দরজা ঠেলে হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করেন রোকেয়া। মেয়েকে জহরি চোখে পরখ করে চটজলদি প্রশ্ন ছড়েন তিনি, কার সঙ্গে কথা বলছিস তখন থেকে? কথার লাগাম টেনে একপল মায়ের পানে ঘুরে চাইল ঈশানী, জানালো, নিঝুমের সঙ্গে। কথা বাড়ালো না রোকেয়া প্রাচী, বিনা বাক্যে রুম ত্যাগ করে চলে গেলেন দেবরার কক্ষে। খোলা জানালার পাশে বেতের মোড়া পেতে রোদ পোহাচ্ছিলেন দেবরা। বার্ধক্যে নুয়ে এসেছে তার সরল পৃষ্ঠদেশ, ফর্সা কুচকানো চামড়ার ভাজে ভাজে ছোপ ছোপ সৌন্দর্যের দ্যুতি। শরীরে উলের চাদর পেঁচিয়ে পান চিবোচ্ছিলেন বৃদ্ধা। এহেন সময় আগমন ঘটে রোকেয়ার, তার চেহারার উদ্বিগ্নতার ছাপ। মেয়েকে চিন্তিত দেখে ভুরু কুচকালেন দেবরা, ভঙ্গুর গলায় শুধালেন, কি হয়েছে? নিঃশব্দে খাটের উপর গিয়ে বসলেন রোকেয়া, তপ্ত শ্বাস ছেড়ে বললেন, মেয়েটাকে সন্দেহ হচ্ছে, এতদিন কোথায় ছিল, কোথা থেকে ফিরেছে কিছুই তো বলতে পারলাম না। উল্টো ঘর আটকে বসে থাকে সব সময়, কার সাথে যেন কথা বলে ফুসফুস করে। জিজ্ঞেস করলাম, বলল নিঝুম, বিয়ে দিয়ে দে। বুড়ির কাছে সব সমস্যার একটাই সমাধান। আজকাল উষার ব্যাপারেও এই একই বুলি আওড়ান তিনি। অন্য সময় হলে হয়তো এই কথায় বিরক্ত বোধ করত রোকেয়া, কিন্তু এই মুহূর্তে মায়ের কথাটা বড্ড ভালো ভাবালো তাকে। লাইক মেয়েকে বিয়ে দেওয়াই উত্তম, তাছাড়া এই যাবৎ ঝামেলা অঘটন তো আর কম ঘটল না। ঈশানীকে বিয়ে দিয়ে দিতে পারলে সব দিক দিয়ে ঝামেলার অবসান। কিন্তু পাত্র? আচমকা বলে ওঠেন রোকেয়া। মেয়ের কথার পাছে নিঃশব্দে হাসলেন দেবরা। ভাঙা গলায় রসিয়ে রসিয়ে বললেন, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় বুঝলি, নাত জামাই খুঁজতে হবে বড় লোক দেখে, যাতে নাতনির পাশাপাশি সারা জীবন আমাদেরও খেয়াল রাখতে পারে। উচ্ছ্বাসের জোয়ারে চিকচিক করে উঠল রোকেয়া প্রাচীর সাবলীল দুই নয়ন। তিনি চকিতে চোখ ঘোরালেন মায়ের পানে, ঠোঁটের আগায় বিশ্বজয়ের হাসি ঝুলিয়ে বললেন, তোমার তো ভারী বুদ্ধি মা, কিন্তু এমন সুপাত্র কোথায় পাবো বলো তো? তোর ভাইজানকে বল খোঁজ করতে, তাছাড়া আমার নাতনি তো আর কম সুন্দরী না, একটু নীল চোখে কোনো অসুবিধা হবে না। মায়ের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ালেন রোকেয়া, বললেন, ঠিকই বলেছ মা, মেয়েটাকে এবার বিয়ে দিতেই হবে, ওর বিয়েটা হলে আমাদের দুঃখের অবসান। ভোরবেলা তৈরি হয়ে ঘর থেকে বেরিয়েছে ঈশানী। পরনে হাফ সিল্কের চুড়িদার, গলায় কাতানের ওড়না, কাঁধে মাঝারি সাইজের টোটো ব্যাগ। সর্বোপরি দেখেই বোঝা যাচ্ছে কোথাও একটা যাচ্ছে সে। বেশ তরতাজা করে নেমেছে সিঁড়ি ভেঙে। বসার ঘরের কাছাকাছি আসতেই ডাকলো ওকে উষা, আপু খেতে আয়। মা, নানি, এমনকি মামাও তখন ডাইনিং টেবিলে উপস্থিত। সবাই সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিল তখন। ঈশানী আশেপাশে নজর দিল না খুব একটা। না রে, সময় নেই, তোরা খেয়ে নে। ঊর্ধ্বশ্বাসে জবাব দিল শুধু। অতঃপর তাড়াহুড়ো করে পায়ে জুতা চড়িয়ে পা বাড়ালো দরজার দিকে। তৎক্ষণাৎ পেছন থেকে ডাকলেন রোকেয়া, নিরেট গলায় শুধালেন, কোথায় যাচ্ছিস এত সকালে? থমকালো ঈশানী, ঘাট ফিরিয়ে শান্ত স্বরে জবাব দিল, নিঝুমের খালামণির সাহায্যে একটা পার্ট টাইম চাকরির সুযোগ পেয়েছি লাজ ফার্মারে, আপাতত ওখানেই যাচ্ছি। বেতন কত ধরেছে? অসহনীয় প্রশ্ন, তবু দাঁতে দাঁত চেপে উত্তর দিল ঈশানী, শুরুতে ৭,০০০, এছাড়া লাঞ্চের সুবিধা আছে।
দীর্ঘশ্বাস ছাড়লেন রোকেয়া। চোখের ইশারায় যাওয়ার অনুমতি দিয়ে বললেন, চাকরি যেহেতু পেয়েছ, আশা করি পরিবারের দিকটাও মাথায় রাখবে। ঈশানী আর জবাব দিল না, কোনরূপ অভিব্যক্তি ছাড়াই নিঃশব্দে ত্যাগ করল বসার ঘর। প্রায় 2 মাস পরে অবশেষে হাতের অটোপৌরের মোবাইলটাকে বিদায় জানিয়েছে ঈশানী। আগের কিছু জমানো টাকা আর 2 মাসের পরিশ্রমে অবশেষে একটা স্মার্টফোন হাতে এসেছে ওর। আর আজ কি প্রথম মোবাইলে ভিডিও কল দিয়েছে নিঝুম। কর্মস্থল থেকে ফেরার পথেই কথা বলতে বলতে কখন যে বাড়িতে পৌঁছে গিয়েছে সে হদিশ জানা নেই ইস্যুর। শেষমেশ রুমে প্রবেশ করে কথার ঝুড়ির ইতি টানে 2 সখী। নিঝুমকে হাসি মুখে বিদায় জানিয়ে ফোনটা সাইডে রেখে বিছানায় গা এলিয়ে দেয় ঈশানী। সারাদিন পরিশ্রান্ত শরীরটাকে টেনে তোলা দেয়, অথচ ফ্রেশ হওয়া জরুরি। ধুলোবালির মিশ্রণে গিজগিজ করছে সমস্ত শরীর। অজ্ঞতা অলসতা না করে হেলে দুলে উঠে বসে ঈশানী। হাত বাড়িয়ে দক্ষিণের জানালার কপটগুলো লাগিয়ে দিল সশব্দে। অতঃপর রুমে বসেই অলস হাতে টেনে টুনে খুলতে আরম্ভ করল বাইরের পোশাক। বোকা নীলাম্বরীর শরীর থেকে জামাটা খোলার সঙ্গে সঙ্গেই ঠাস করে ল্যাপটপের উইন্ডো নামিয়ে দিল অন্য একজন। শিট, এটা কি ছিল? প্রগাঢ় আধারের মাঝে কোনো কিছুর অস্তিত্ব নেই, কেবল ক্ষণে ক্ষণে বাতাসে ভেসে আসছে ভারী নিঃশ্বাসের তপ্ত আওয়াজ। হাঁসফাঁস লাগছে অ্যারিসের। দৃঢ় হাতে টাইয়ের নাটটা খানিকটা ঢিলে করে কাউচে মাথা হেলিয়ে দিল সে। দাঁতের সাহায্যে অধর কামড়ে ধরে চোখ বুজে নিল সবেগে। ভারী নিঃশ্বাসের তালে তালে ক্রমাগত ওঠানামা করছে তার পুরুষালী অ্যাডামস অ্যাপল। হৃদয় থেকে শুরু করে মস্তিষ্কের প্রতিটি শিরা উপশিরা ওই একটা দৃশ্যে আটকে আছে। ভেতরে ভেতরে অদম্য উদ্দীপনায় ক্রমশ থমকে যাচ্ছে হৃদযন্ত্র। পৃথিবীটা বিরস, রংহীন, ফুটন্ত সাকুরা ছাড়া সবকিছুই ফিকে। মস্তিষ্কে জড়ো হওয়া বেসামাল চিন্তা আর হৃদয়ের নিষিদ্ধ বাসনায় ব্যতিগ্রস্ত হয়ে চট করে উঠে দাঁড়ায় এরিস। এক হাতে শার্টের বোতামগুলো খুলতে খুলতে লাউঞ্জ ছাড়িয়ে পা বাড়ায় জিম রুমের দিকে। তখনই সার্ভার ফিরে আসে বিস্তর মনিটরে। বাংলাদেশি চ্যানেলে নিউজ চলছে। অ্যারিস বিরক্ত হাতে মনিটরটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই একটা ছোট্ট নাম শুনে স্তম্ভিত হয়ে পড়ে ওর এলোমেলো মস্তিষ্ক। নিউজের সাংবাদিকটা প্রবল আগ্রহ নিয়ে একাধারে বলে যাচ্ছিল, প্রায় 1 বছর পর অবশেষে আবারও দেশে ফিরতে চলছেন বাংলাদেশের প্রখ্যাত গ্লোবাল সুপারস্টার মাহিন বেঞ্জামিন। ব্যাস, পরপরই সার্ভার চড়ে গেল ফের। নামটা শোনা মাত্রই কপাল কঞ্চিত করে একা একাই বীর বেরোলো মাফিয়া বস। মাহিন নামটা কোথাও যেন শুনেছি।